আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2016-17 শিক্ষাবর্ষে আসা ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। এর পূর্বে আমরা 2022 থেকে 2017 সাল পর্যন্ত চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি। প্রত্যেকটি ক্লাস প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি দ্রুত দেখে নাও। চলো আজকের ক্লাসের প্রথম এমসিকিউটা আমরা সলভ করে ফেলি। প্রশ্নে বলেছে a পাওয়ার 4x প্লাস বি কিউব ওয়াই প্লাস সি ইকুয়াল 0, যেখানে abc হচ্ছে ধ্রুবক। তাহলে এই সমীকরণটির জ্যামিতিক পরিচয় কোনটি? দেখতে পারতেছো যে এখানে এক্সও একঘাতি ওয়াইও একঘাতি। আমরা জানি এক্স এবং ওয়াই দুটো যদি একঘাতি হয় তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ বোঝায়। অর্থাৎ আমাদের প্রথম এই সমীকরণটা হবে সরলরেখার, অর্থাৎ আমাদের উত্তর হবে ই। আমরা জানি যে পরাবৃত্তের সমীকরণটা কিন্তু এরকম হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এরকম হয়। অর্থাৎ দেখতে পারতেছো যখন এগুলা বক্ররেখা হয় তখনও কিন্তু এর পাওয়ারটা একের চাইতে বেশি হয়, দ্বিঘাত হতে হয়। আর বৃত্তের সমীকরণ তো আমরা জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। প্রত্যেকটার মধ্যে কিন্তু এক্সের ঘাত এক্স কিংবা ওয়াই এর ঘাত কিন্তু একের চেয়ে বেশি, তো এখানে কিন্তু এটা নেই, এক্সের ঘাতও 1 ওয়াইয়ের ঘাতও 1। অর্থাৎ প্রদত্ত সমীকরণটি হবে একটি সরলরেখার সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এবার 2 নাম্বার এমসিকিউটি সলভ করব। তো এটার জন্য কিন্তু সুন্দর একটা শর্টকাট রয়েছে। শর্টকাটটা হচ্ছে যদি লিমিট 0 থেকে ইনফিনিটি হয় এবং এক্স ই ইনভার্স এন এক্স ডিএক্স এরকম টাইপের কোনো যৌগীকরণ থাকে তাহলে এটার উত্তর হবে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ই এর পাওয়ারে যদি মাইনাস এন এক্স থাকে তাহলে এই যে এন রয়েছে সেই এনটাই এখানে বসবে, এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি প্রশ্নের সাথে মিলাই তাহলে কিন্তু বুঝতেই পারতেছি যে আমাদের এন এর মানটা হচ্ছে 2, তাহলে এটার উত্তর হবে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি যে 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, তাহলে প্রদত্ত ইন্টিগ্রেটের উত্তর হবে 1, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ডি। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে ক্লিফটন শব্দটির সবগুলো অক্ষর দিয়ে একটি বিন্যাস তৈরি করা হলো। বিন্যাসটিতে স্বরবর্ণ দুইটি অর্থাৎ ভাওয়েল দুইটি কতবার একত্রে থাকবে? তো আমাদের এখানে যে দুটি ভাওয়েল রয়েছে সেগুলো হচ্ছে আই এবং ও। তো এই দুটোকে আমাদেরকে একত্রে রাখতে বলা হয়েছে। অর্থাৎ আমরা আই ও এই দুইটাকে একসাথে লিখব এবং বাকি অক্ষরগুলোকে একসাথে লিখব। তাহলে হচ্ছে সি এল, এরপরে এফ, তারপর টি, এরপর হচ্ছে এন। তাহলে এখানে কিন্তু আমাদের সংখ্যা ছিল 7টা, কিন্তু আমরা যখন স্বরবর্ণ দুইটিকে একত্রে লিখেছি অর্থাৎ আমাদেরকে এই সংখ্যা দুটিকে একত্রে একটা অক্ষর চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা এবং এখানে রয়েছে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা এখানে একটা, মোট 6টা বর্ণ রয়েছে বা 6টা লেটার রয়েছে। তো এই 6টা লেটারকে আমরা কতভাবে সাজিয়ে লিখতে পারি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের কাছে 2টা অক্ষর আছে এ আর বি। তো এই 2টা অক্ষরকে আমরা কতভাবে সাজিয়ে লিখতে পারি? আমরা কিন্তু 2ভাবে সাজিয়ে লিখতে পারি। একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ। একইভাবে যদি আমাদের কাছে 3টা অক্ষর থাকে তাহলে এই 3টা অক্ষরকে আমরা কতভাবে সাজিয়ে লিখতে পারি? উত্তর হচ্ছে 6ভাবে। তো একটা হচ্ছে এবিসি, এরপর হচ্ছে এ সি বি, তারপর আমরা লিখতে পারি বি এ সি, এরপর বি সি এ, এরপর সি এ বি এবং সি বি এ। তো এই 6ভাবে আমরা এবিসি এই 3টা অক্ষরকে সাজিয়ে লিখতে পারি। তো না সাজিয়ে আমরা কিভাবে বলবো যে কত উপায় সাজানো যায়? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল করে। প্রথমে দেখো আমাদের কাছে 2টা অক্ষর ছিল, তো আমাদের এই দুটোকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে উপায় হবে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2টি উপায়ে। এরপর এখানে রয়েছে 3টি অক্ষর, তাহলে 3টি অক্ষরকে আমরা সাজিয়ে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6টি উপায়ে।
আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কাছে 10টি সংখ্যা বা 10টি অক্ষর রয়েছে, তো ওই 10টি অক্ষরকে আমরা কতভাবে সাজিয়ে লিখতে পারি, আমাদের উত্তর হবে 10 ফ্যাক্টোরিয়াল। এখানে আমাদের এই কনসেপ্টটাই কাজে লাগবে। এখানে কিন্তু মোট 6টা লেটার রয়েছে, কারণ এই দুইটাকে আমরা একটা লেটার বলতেছি এবং বাকি রয়েছে 5টা, তাহলে মোট হলো 6টা লেটার। তাহলে এই 6টা লেটারকে আমরা মোট 6 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে সাজিয়ে লিখতে পারি। আচ্ছা, এবার আমরা বুঝতে পারতেছি যে আমাদের কিন্তু স্বরবর্ণ দুটিকে একসাথে লিখতে বলেছে। তো এটা কিন্তু আই ও হতে পারে, আবার ও আই এভাবেও হতে পারে। ও আই এভাবে যদি হয়, এরপর বাকি 5টা আমরা লিখে দিই CLFTN। তো এখানেও কিন্তু আমাদের 6টা লেটার রয়েছে। তো এই 6টা লেটারকেও কিন্তু আমরা 6 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে সাজিয়ে লিখতে পারি। তাহলে আমাদের মোট কত হলো? আমাদের মোট হলো 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল, এতগুলো উপায়ে আমরা এগুলাকে সাজিয়ে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে 6 ফ্যাক্টোরিয়াল গুণ 2। আর শুধু 2 যে কথা, 2 ফ্যাক্টোরিয়াল কিন্তু একই কথা, কারণ 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2ই আসে। তাহলে এটাই হবে আমাদের উত্তর, এবং এই উত্তরটা রয়েছে এ নাম্বার অপশনে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। এবার আমরা 4 নাম্বার এমসিকিউটি করব। এই এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে। যদি ভালো করে খেয়াল করো তবে দেখতে পাবে যে আমরা যদি এখান থেকে লগ সাইন থিটা এটাকে যদি আমরা জেড ধরতে পারি, তাহলে কিন্তু বাকি ফাংশনটা চলে আসে। কিভাবে, চলো দেখে নেওয়া যাক। আমরা এখানে ধরে নিচ্ছি যে লগ সাইন থিটা ইকুয়াল টু জেড। এবার আমরা দুই পাশে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লগ সাইন থিটা অর্থাৎ লগ এক্স। তো লগ এক্সকে যখন আমরা ডিডি এক্স করতাম তাহলে আসতো 1/x। তো এখানে হবে 1/সাইন থিটা। তো আমরা যেহেতু সাইন থিটাকে এক্স ধরেছি, এই জন্য সাইন থিটাকে আরেকবার করা লাগবে। তো সাইন থিটাকে করলে আসবে কস থিটা। আচ্ছা, আমরা কিন্তু এখানে থিটা এর সাপেক্ষে অন্তরজ করতেছিলাম, তাহলে এটাকে করলে আসবে dz/d থিটা। জেডকে থিটার সাপেক্ষে করলাম, তাহলে দেখতে পারতেছো আমাদের কিন্তু এখানে কস বাই সাইন অর্থাৎ কট থিটা চলে আসতেছে। কট থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল ডিজেড। এখন প্রশ্নে ফিরে আসি। আমাদের কিন্তু এখানে রয়েছে 1/tan থিটা, আর 1/tan থিটা মানে আমরা জানি কট থিটা, অর্থাৎ প্রশ্নটাকে আমরা এভাবে লিখতে পারি 1/tan থিটার জায়গায় আমরা লিখতে পারি কট থিটা, আর ডি থিটা আগে থেকেই ছিল, এবং নিচে হচ্ছে আমাদের লগ সাইন থিটা। তাহলে এবার যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, তাহলে লগ সাইন থিটা এর জায়গায় আমরা বসাবো জেড, কট থিটা ডি থিটা এর জায়গায় আমরা বসাবো ডিজেড। তাহলে কিন্তু একদম সিম্পলিফাই হয়ে গেল। আমরা জানি যে 1/zকে ইন্টিগ্রেট করলে আসবে লগ জেড প্লাস সি। আমাদের ইন্টিগ্রেট করা শেষ। এখন জাস্ট আমরা জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিব। তো জেডের মানটা ছিল লগ সাইন থিটা, তো লগের পরে এখানে হবে লগ সাইন থিটা প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, যেটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো দেখে নেওয়া যাক 5 নাম্বার প্রশ্নে কি বলেছে। x ইকুয়াল টি কিউব মাইনাস টি ও y ইকুয়াল রুট 3t প্লাস 1 হলে t ইকুয়াল 1 এর জন্য dy/dx এর মানটা কত হবে? তো এখানে কিন্তু আমাদের এটা একটা পরামিতির এমসিকিউ। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের যেহেতু x ইকুয়াল দেওয়া আছে টি কিউব মাইনাস টি, তাহলে আমরা ফার্স্ট অফ অল এক্সকে টি এর সাপেক্ষে অন্তরজ করব, অর্থাৎ dx/dt বের করব। তাহলে টি কিউবকে করলে আসে 3t স্কোয়ার মাইনাস টিকে করলে আসে 1। আমরা টিকে টি এর সাপেক্ষে অন্তরজ করছি, তো এই মানটা পেয়ে গেলাম। একইভাবে আমরা y ইকুয়াল এটা দেওয়া আছে, yকে আমরা টি এর সাপেক্ষে অন্তরজ করব। তাহলে dy/dt এটা আসে রুট এক্স আকারে রয়েছে। আমরা জানি রুট এক্সকে অন্তরজ করলে আসে 1/2 রুট এক্স। আচ্ছা, তো আমরা যে এটাকে এক্স ধরে নিয়েছি, তো এটাকে আরেকবার করতে হবে। এরপর যদি আমরা 3t প্লাস 1কে অন্তরজ করি, তাহলে 3tরে করলে আসে 3 প্লাস 1কে করলে আসবে 0। তো আমরা কিন্তু dx/dt এবং dy/dt দুটোই পেয়ে গেলাম।
আমাদের যেহেতু ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে এইটা আর এটা ভাগ করতে হবে। তো যদি আমরা ভাগ করে দেই, এইটা ভাগ এটা করি, তাহলে কিন্তু ডিটি এবং ডিটি কাটাকাটি যায়, আমাদের কাছে থাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা এটাকে আগে লিখব, তাহলে হচ্ছে আমাদের উপরে হবে 3 একে 3, নিচে হবে 2 রুট 3t প্লাস 1, এরপর ভাগ আকারে হচ্ছে আমাদের 3t স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ আমরা যদি এটাকে 2 নং বলি, এটাকে যদি আমরা 1 নং বলি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি 2 ভাগ 1 করতেছি। আচ্ছা, তো 1 যেহেতু ভাগ, তাহলে 1 নিচে বসবে, তো নিচে বসবে আমাদের 3t স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এরপর প্রশ্নে বলা আছে যে t ইকুয়াল 1 এর জন্য এটা বের করো, অর্থাৎ এতটুক আমরা করেছি, এরপরে আমরা t ইকুয়াল 1 বসিয়ে দিব। তো যদি t এর জায়গায় 1 বসানো হয়, তাহলে 3 একে 3 যোগ 1 4, তো 4কে রুট করলে আসে 2, তাহলে লাইনটা হলো 3, এখানে আগের থেকে 2 ছিল, এখান থেকে আমরা আরেকটা 2 পেলাম, এরপর ইনটু এখানেও যদি 1 বসানো হয়, তাহলে হয় 3 মাইনাস 1 অর্থাৎ 2। তাহলে বুঝতেই পারতেছো আমাদের অ্যান্সার হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 অর্থাৎ 3/8। আমাদের অ্যান্সারটা হবে 3/8, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। 6 নাম্বার এমসিকিউটিও অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলেছে y পাওয়ার x ইকুয়াল টু a হলে dy বাই dx কত, অর্থাৎ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। খেয়াল করলে দেখবে এখানে কিন্তু আমাদের চলকটা পাওয়ারে রয়েছে, যখন এই চলকটা পাওয়ারে থাকে তখন কিন্তু আমাদের দুই পাশে লন নিয়ে আসতে হয়, লন অথবা লগ, আমরা যে কোনো একটা নিয়ে আসলেই পারি। তো আমাদের দেওয়া আছে y পাওয়ার x ইকুয়াল টু a, এবার আমরা দুই পাশে লগ নিয়ে আসব, তাহলে লগ y পাওয়ার x। আমরা জানি লগের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, তো এটাকে সামনে লিখে দিলাম, ইকুয়াল টু হবে লগ a। তো এবার আমরা দুই পাশে x এর সাপেক্ষে অন্তরজ করব, তাহলে দেখতে পাচ্ছ এখানে চলক দুইটা, একটা x একটা y, তাহলে আমাদেরকে uv এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ddx অফ uv এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা হচ্ছে u ddx অফ v প্লাস v ddx অফ u, অর্থাৎ একবার u কে রেখে v কে ddx করব, আরেকবার v কে রেখে u কে ddx করব। তো আমরা এখানে u বলতেছি প্রথমটাকে এবং v বলতেছি পরেরটাকে, তাহলে আমাদের আসে u ddx অফ v, log y কে ddx করলে আসে, আমরা জানি log x রে করলে আসে 1/x, তো এখানে যেহেতু y আছে তো y লিখব, এরপর লিখতে হবে dy বাই dx, এরপর প্লাস v অর্থাৎ log y ইন্টু ddx অফ u, তো x কে x এর সাপেক্ষে করলে আসে 1, তো সেটা লিখলাম না, ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের ধ্রুবক, আর ধ্রুবককে ddx করলে আসে 0। আচ্ছা, এরপর দেখতে পারতেছো আমাদের কিন্তু এটা হচ্ছে x বাই y, এটা হচ্ছে x বাই y, তারপর dy বাই dx ইকুয়াল টু প্লাস লগ y, এপাশে গেলে হবে মাইনাস লগ y। তো আমাদের যেহেতু dy বাই dx বের করতে বলেছিল, তো এটা x বাই y আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে x বাই y এই পাশে গেলে উল্টিয়ে যাবে, অর্থাৎ হবে মাইনাস y বাই x, আর আগে থেকে ছিল লগ y। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ডি। 7 নাম্বার এমসিকিউতে বলেছে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস x পাওয়ার 11 এর বিস্তৃতিতে x পাওয়ার 11 এর সহগ কত হবে। আচ্ছা, তো আমাদের কিন্তু এই ধারাটিকে বিস্তৃত করার পাশাপাশি এর সাথে এটাও গুণ করতে হবে। তো আমরা কয়বার x পাওয়ার 11 পাবো সেটাই হচ্ছে বুঝতে হবে। দেখো, ফার্স্টে যখন আমরা 1 এর সাথে এটা গুণ করব, তাহলে 1 এর সাথে যে x পাওয়ার 11 এর যে সহগ থাকবে সেখান থেকেই কিন্তু আমরা x পাওয়ার 11 পাবো। এরপরে কিন্তু আমাদের রয়েছে মাইনাস 2x, তো এখানে যেহেতু অলরেডি একটা x রয়েছে, তো এর সাথে কিন্তু আমাদের x পাওয়ার 10 এর সহগটা গুণ করতে হবে, কারণ এর ফলেই কিন্তু x পাওয়ার 10 আর x মিলিত হয়ে হবে x পাওয়ার 11, আর বাকিটা হবে x পাওয়ার 11 এর সহগ। একইভাবে এর পরে রয়েছে 3x স্কোয়ার,
তো 3x² সাথে আমাদের x⁻৯ যে সহগ রয়েছে সেটাকে গুণ করতে হবে। তাহলে x⁻৯ আর x² মিলে হবে x⁻11 এবং বাকি সংখ্যাগুলো হবে তাদের সহগ। তাহলে এখান থেকে কিন্তু আমরা 3 বার x⁻11 পাচ্ছি। তো এই 3 বার আমাদেরকে বের করতে হবে, বের করে 3টা যোগ করলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, তো ফার্স্টে আমরা বের করতে চাচ্ছি x⁻11, এটা মানে এই x⁻11 যুক্ত যে রাশিটা সেটা। তো আমরা একটা সূত্র শিখেছিলাম যে x + y পাওয়ার n এরকম যদি কোনো ধারা থাকে, এখান থেকে যদি আমরা x⁻r যুক্ত কোনো রাশি বের করতে চাই তাহলে সেটা সূত্র ছিল n/r x⁻n-r, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা পাওয়ার n-r ইন্টু পরে যেটা থাকবে অর্থাৎ y পাওয়ার হবে r। তো r মানে কি, আমরা x এর পাওয়ারে যত পাওয়ার চাচ্ছি সেটাই হবে আমাদের r এর মান। তো আমরা যেহেতু এখানে x⁻11 যুক্ত রাশি চাচ্ছি তাহলে আমাদের r এর মানটা হবে 11। প্রথম ক্ষেত্রে r এর মানটা হচ্ছে 11 আর n এর মান তো প্রশ্নে দেওয়াই আছে 11। তো ফার্স্টের ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই তাহলে হচ্ছে n এর মানটা হচ্ছে 11, c r এর মানটা হচ্ছে 11, এরপর x মানে প্রথমটা। তো এখানে কিন্তু প্রথমে রয়েছে 1, তাহলে এখানে হবে 1 পাওয়ার 11 মাইনাস 11 অর্থাৎ n-r ইন্টু y, y মানে হচ্ছে পরেরটা অর্থাৎ x⁻11। তো বুঝতেই পারতেছো যে আমাদের x⁻11 এর কিন্তু একটা সহগ আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এর সাথে আমাদের 1 গুণ করতে হবে, তাহলে এটাই আসে। তাহলে x⁻11 এর একটা সহগ হচ্ছে এইটা 11c 11, এরপর হচ্ছে 1 পাওয়ার 0। তো এটা করলে কিন্তু 1ই আসে, সো এটা লেখার দরকার নেই। তো আমরা x⁻11 এর একটা সহগ পেয়ে গেলাম। এরপর আমরা x⁻10 যুক্ত রাশিটার বের করব, তাহলে r এর মান হবে 10। তো এক্ষেত্রে সূত্র হবে 11c 10 ইন্টু x। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকবার কিন্তু আমাদের x এর মানটা হচ্ছে 1, তো 1 এর পাওয়ার যাই হোক সেটা কিন্তু 1ই থাকে। তো এটা আমরা না লিখলেও পারি। এরপর আমাদের লিখতে হবে দ্বিতীয়টা অর্থাৎ x⁻n-r। তো 11 মাইনাস যদি আমরা 10 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 1। আচ্ছা, এখানে n-r হবে না, এখানে কিন্তু শুধু r হবে। তো শুধু r এর মানটা হচ্ছে আমাদের 10। আশা করি আমরা বুঝতে পেরেছি। n-r করব 1 এর ক্ষেত্রে, তো এটা তো আগেই বাদ দিয়েছি, x এর ক্ষেত্রে হবে 10। আচ্ছা, তাহলে আমরা এখানে x⁻10 এর সহগটা পেলাম এটা। এরপরে এর সাথে আমাদের কিন্তু -2x গুণ করতে হবে। তো এর সাথে যদি আমরা -2x গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 11c 10, আর এই মাইনাসটাকে আমরা চাইলে শুরুতে দিতে পারি এবং হয় x⁻11। তাহলে আমরা কিন্তু x⁻11 এর আরেকটা সহগ পেয়ে গেলাম, সেটা হচ্ছে -11c 10। আচ্ছা, এবার আমরা লাস্ট আরেকটা বের করব, সেটা হচ্ছে r = 9 এর জন্য, কারণ আমরা x⁻9 যুক্ত যে রাশিটা সেটা বের করার চেষ্টা করছি। তো এটা হবে 11c 9 ইন্টু x⁻9, এর সাথে আমরা গুণ করব কত, 3x²। তো যদি 3x² গুণ করা হয় তাহলে আমরা পাবো 11c 9 ইন্টু 3 ইন্টু x⁻11। এখান থেকেও কিন্তু আমরা x⁻11ই পাচ্ছি। তো এর সহগ হচ্ছে এটা, তো এটা আমরা এখানে যোগ করে দিব প্লাস 11c 9 ইন্টু 3। তো এই সম্পূর্ণটুকুর ক্যালকুলেশনই হবে আমাদের অ্যান্সার। তো এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরেই করতে পারি। চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে করব। তো ফার্স্টে আমাদের যেহেতু রয়েছে 11, তো আমরা এখানে 11 লিখে নিব। এরপরে সি লিখতে হবে। সি লেখার জন্য আমরা শিফটে চাপ দিয়ে ভাগ চিহ্নে চাপ দিব, তাহলেই আমাদের সির চিহ্নটা চলে আসবে। এরপরে আবার 11 দিব, তারপর -11। সি কীভাবে লিখতে হয়, শিফট, এরপর ভাগ চিহ্নে চাপ দিব, তারপর 10। এরপর রয়েছে আমাদের +11 শিফট ভাগ অর্থাৎ সি, তারপর 9, এর সাথে গুণ করতে হবে ইন্টু 3। আচ্ছা, তাহলে আমরা যদি সমান সমান দিই আমাদের রেজাল্টটা চলে আসে 155। আচ্ছা, একটা কাজ করে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নেই, যেহেতু গুণ করতেছি আমরা এখানে, তো ব্র্যাকেট দিলে ভালো হবে। যদি আমরা ব্র্যাকেট দিয়ে নেই,
আচ্ছা, আমরা এখানে একটা জিনিস মিস করেছি। আমরা যখন এক্স পাওয়ার 10 করতেছিলাম তখন এখানে কিন্তু একটা 2 ছিল, এটা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম, সরি এর জন্য। তো এখানে কিন্তু একটা 2 গুণ হবে, অর্থাৎ 11c10 এর সাথে কিন্তু একটা 2 গুণ আকারে থাকবে। আচ্ছা, তো এবার আমরা ঠিকভাবে করছি, তাহলে হবে 11 এরপর c 11 তারপর হচ্ছে মাইনাস 11c10 এর সাথে কিন্তু একটা 2 গুণ করতে হবে, প্লাস 11c9 এর সাথে গুণ হবে 3। আমরা এটা এখানে তুলে ফেলেছি, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে 144, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ই। চলো আমরা এবার 8 নাম্বার এমসিকিউটা সলভ করব। প্রশ্নে বলেছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা হলে 1/বিটা গামা প্লাস 1/গামা আলফা প্লাস 1/আলফা বিটা এর মান কত হবে? তো 3টি সমীকরণের মূল যদি হয় আলফা বিটা গামা, এখান থেকে কিন্তু আমরা 3টা মান বের করতে পারি, মূলগুলোর যোগফল। এটা বের করার সূত্র ছিল মাইনাস b/a। তো এখানে a বলতে বোঝায় এক্স কিউবের সহগ, b বলতে বোঝায় এক্স স্কোয়ারের সহগ, c বলতে বোঝায় এক্স এর সহগ এবং d বলতে বোঝাবে ধ্রুবক পদটা। তো এখানে মাইনাস b/a অর্থাৎ মাইনাস b হচ্ছে আমাদের p ভাগ এ হচ্ছে আমাদের 1, তো সেটা লিখলাম না, অর্থাৎ এগুলোর মান পেয়ে গেলাম মাইনাস পি। একইভাবে আমরা বের করতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মানটা ছিল c/a। তো এখানে c হচ্ছে কিউ, এ হচ্ছে 1, তাহলে রেজাল্টটা আসে কিউ। একইভাবে আমরা এখান থেকে সবগুলো মূলের গুণফল অর্থাৎ আলফা বিটা গামা বের করতে পারি, এটা হবে মাইনাস d/a। মাইনাস ডি হচ্ছে আমাদের আর, আর এ হচ্ছে আমাদের 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস আর। আচ্ছা, তো এই মানগুলো পেয়ে গেলাম। এবার প্রশ্নে যেটা বলেছে আমরা এখন কি করব, এখানে লসাগু করব। তো দেখতে পারতেছো লসাগু হবে আলফা বিটা গামা। তো আমরা যদি লসাগু করি আলফা বিটা গামা, উপরে কি হবে দেখো, এখানে আলফা নেই, তাহলে এখানে হবে আলফা, প্লাস এখানে নেই বিটা, তাহলে বিটা একে বিটা, প্লাস এখানে নাই কোনটা গামা, তাহলে গামা ইন্টু 1 গামা আসে, অর্থাৎ এখান থেকে লসাগু করে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো লবে যেটা রয়েছে সেটার মান কিন্তু আমরা আগে থেকেই জানি, যা হচ্ছে মাইনাস পি, এবং আলফা বিটা গামা এর মান হচ্ছে মাইনাস আর, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে রেজাল্টটা আসে p/r। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। আমরা এবার 9 নাম্বার এমসিকিউটা সলভ করব। প্রশ্নে বলেছে x ইকুয়াল 2 বিন্দুতে ফাংশন অফ x এর গরিষ্ঠ মান থাকলে ফাংশন প্রাইম টু ইকুয়াল কত? আমরা জানি যদি কোনো ফাংশন দেওয়া থাকে, ফাংশন অফ x ইকুয়াল টু কোনো একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে এই ফাংশনটির গুণমান বা লঘুমান তখনই থাকবে যদি ফাংশন প্রাইম x ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কোনো ফাংশনের গুণমান বা লঘুমান থাকলে ফাংশন প্রাইম এক্স অবশ্যই 0 হবে। তো প্রশ্নে যেহেতু বলা আছে এক্স ইকুয়াল 2, তাহলে এক্স এর জায়গায় 2 বসালে ফাংশন প্রাইম 2 এটা ইকুয়াল হবে 0। আমাদের এর মানটাই জানতে চেয়েছে, অর্থাৎ এটা ইকুয়াল হবে 0, তার মানে আমাদের সঠিক উত্তর হলো সি। 10 নাম্বার এমসিকিউতে বলেছে দুটি সরলরেখার সমীকরণ ax প্লাস by ইকুয়াল সি এবং bx মাইনাস ay ইকুয়াল সি, যেখানে abc এর মান 0 নয়, তাহলে এই সরলরেখা দুইটি লেখচিত্র কিরূপ হবে? আমরা দেখে বুঝতে পারতেছি যে এই রেখা এবং এই রেখা কিন্তু পরস্পর লম্ব। যারা বুঝতে পারতেছো না তাদের জন্য আমি ঢাল বের করে দেখাচ্ছি। প্রথম রেখার ঢাল হবে, আমরা জানি ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এখানে এক্স এর সহগ হচ্ছে এ আর ওয়াই সহগ হচ্ছে বি। তো এটা হলো আমাদের প্রথম রেখার ঢাল। একইভাবে আমরা দ্বিতীয় রেখার ঢাল বের করব। তো মাইনাস সূত্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, অর্থাৎ মাইনাস এ। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেয়ে হয় b/a। এখন আমরা যদি দুটো ঢাল গুণ করে দেই, m1 আর m2 গুণ করি, তাহলে আসে মাইনাস a/b ইন্টু b/a। দেখতে পারতেছো এখানে কিন্তু কাটাকাটি গিয়ে আমাদের রেজাল্টটা আসে -1। আর আমরা এটা জানি যে দুটি সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ।
11 নম্বর প্রশ্নে বলেছে 2x প্লাস 1/x² পাওয়ার 3n এর বিস্তৃতিতে x বর্জিত পথ কোনটি? আচ্ছা, তো আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের r+1 তম পথটি হবে x বর্জিত। আমরা এখানে r+1 কেন ধরেছি? কারণ r+1 তম পথ বের করার একটা সূত্র রয়েছে। r+1 তম পথ বের করার সূত্রটি হচ্ছে NCR, এরপর হচ্ছে x পাওয়ার n মাইনাস r। তো x মানে বোঝাচ্ছি প্রথমটা, অর্থাৎ 2x পাওয়ার n মাইনাস r। তো এখানে খেয়াল করলে দেখতে পাবে আমাদের কিন্তু n এর জায়গায় রয়েছে 3n, তাহলে আমরা এখানে লিখে দিব 3n, এখানেও হবে 3n। আচ্ছা, তো আমাদের সূত্র ছিল NCR x পাওয়ার n মাইনাস r, এরপরে y মানে হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ 1/x² পাওয়ার হবে r। তো প্রশ্নে যেহেতু বলেছে আমাদের এই পথটা হবে x বর্জিত, অর্থাৎ x যুক্ত কোনো পথ থাকবে না, মানে x থাকবে না। তো x তখনই থাকবে না যখন x এর পাওয়ারটা 0 হবে, কারণ x পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো যদি 1 বসে তাহলে কিন্তু আর x থাকে না। তো আমরা এখান থেকে x এর পাওয়ারটা বের করব, বাকিগুলো নিয়ে কাজ করার দরকার নেই। তো এখান থেকে x এর পাওয়ারটা আসে 3n মাইনাস r, আর এখানে আসে x এর পাওয়ারটা 2 ইন্টু r, অর্থাৎ x পাওয়ার 2r। তো যেহেতু এই দুটো x ভাগ আকারে রয়েছে, আমরা জানি দুটো চলক একই চলক যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ x পাওয়ার 3n মাইনাস r বিয়োগ 2r। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x পাওয়ার 3n মাইনাস 3r। তো আমরা জানি যে x বর্জিত হতে হলে x এর পাওয়ারটা 0 হতে হবে, অর্থাৎ প্রশ্ন মতে 3n মাইনাস 3r ইকুয়াল টু 0। এখান থেকে বুঝতে পারতেছো 3n মাইনাস এপাশে গেলে হবে প্লাস 3r, তাহলে দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিলে হয় n ইকুয়াল টু r, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে r এর মানটা পেয়ে গেলাম। r এর মানটা হচ্ছে n। আমরা ধরেছিলাম যে r+1 তম পদ হবে x বর্জিত, তো r এর জায়গায় যদি মানটা বসিয়ে দেই তাহলে হয় n+1, অর্থাৎ আমাদের n+1 তম পদটি হচ্ছে x বর্জিত, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ই। 12 নম্বর MCQতে দুটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলেছে যে এই দুটি দ্বিঘাতের দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত কী? তো এই সমীকরণ এবং এই সমীকরণের মূলদ্বয় একই হবে তখনই যখন এদের x² x এবং ধ্রুবক পদের অনুপাত পরস্পর সমান হবে। তো x² এর সহগের অনুপাত অর্থাৎ a1/a2, এরপর x এর সহগের অনুপাত অর্থাৎ b1/b2 এবং ধ্রুবকগুলোর অনুপাত অর্থাৎ c1/c2। যদি এই তিনটা জিনিসই পরস্পর সমান হয় তাহলেই তাদের দুটি মূল সাধারণ হবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ডি। 13 নম্বর MCQতে বলেছে y ইকুয়াল 10 to x ফাংশনের পিরিয়ড বা পর্যায়কাল কত হবে? আচ্ছা, আমাদের এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। সাইন x, তারপর হচ্ছে কজ x, এরপর সেক x এবং কোসেক x, এদের পর্যায়কাল হচ্ছে 2π। তারপর হচ্ছে আমাদের বাকি রইল তাহলে 10x এবং cot x। তো 10x এবং cot x এদের পর্যায়কাল হচ্ছে পাই। তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, এখানে কিন্তু 4টা সংখ্যা রয়েছে, এদের প্রত্যেকের পর্যায়কাল হচ্ছে 2π। তো আমরা এভাবে মনে রাখবো যে এখানে 4টা সংখ্যা রয়েছে, 4 মানে কিন্তু 2 জোড়া, তো 2 জোড়া অর্থাৎ 2π, অর্থাৎ এদের প্রত্যেকের পর্যায়কাল হবে 2π। এবং এখানে রয়েছে 2টি, তো 2টি মানে হচ্ছে 1 জোড়া অর্থাৎ 1π। এভাবে আমরা মনে রাখতে পারি। একইভাবে যদি sin 2x cos 2x অর্থাৎ প্রত্যেকের x এর সহগ যদি 2 করে থাকে তাহলে এদের পর্যায়কাল হবে সেই সহগ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2π ভাগ 2, তাহলে কিন্তু আসে পাই। মানে আমি যদি জিজ্ঞেস করি যে cos 2x এর পর্যায়কাল কত, তাহলে x এর সহগ যেহেতু রয়েছে 2, তো 2πকে 2 দিয়ে ভাগ করলে আসে পাই, তাহলে cos 2x এর পর্যায়কাল হবে পাই। একইভাবে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে 10 to x এর পর্যায়কাল কত হবে, তো অরিজিনাল যে পর্যায়কাল মৌলিক যেটা সেটা হচ্ছে পাই,
এক্সের সহগ দিয়ে আমাদেরকে ভাগ করতে হয়। তো এক্সের সহগ দিয়ে ভাগ করলে আসে π/2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের 10 x এর পর্যায়কাল হবে π/2। একইভাবে আমরা এটা মনে রাখবো যে যদি আমাদের স্কোয়ার থাকে, অর্থাৎ sin স্কোয়ার এক্স কিংবা cos স্কোয়ার এক্স ইত্যাদি, এক্ষেত্রেও পাওয়ার হচ্ছে 2। তো আমরা এখানে যদি বলে যে sin স্কোয়ার এক্সের পর্যায়কাল কত, তাহলে সেটাও হবে 2 দিয়ে ভাগ। যেহেতু এখানে পাওয়ার 2 রয়েছে তাই 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এটার পর্যায়কাল হবে পাই। একইভাবে সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স প্রত্যেকের পর্যায়কাল হবে পাই। তারপর একইভাবে আমাদের যদি জিজ্ঞেস করে টেন স্কোয়ার এক্স এবং কট স্কোয়ার এক্সের পর্যায়কাল কত, তাহলেও আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে তাদের পর্যায়কাল হবে π/2 করে। অর্থাৎ আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে এদের মৌলিকটা আমরা মনে রাখবো, এই দুইটা আমাদের মনে রাখতে হবে। যদি এদের পাওয়ার থাকে অথবা কোনো এক্সের সহগ থাকে তাহলে সেগুলো দিয়ে ভাগ করলেই হয়ে যায়। আশা করি সম্পূর্ণ এমসিকিউটা বুঝতে পেরেছো। 14 নম্বর এমসিকিউটি এসেছে সরলরেখা থেকে। প্রশ্ন বলেছে এক্স অক্ষ ও -5, -7 থেকে 4, k বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত? অর্থাৎ এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, -5, -7 থেকেও এই বিন্দুর দূরত্ব তাই। তো আমরা ফার্স্টে এক্স অক্ষ থেকে এটা দূরত্ব বের করব। আমরা এখানে চতুর্ভাগ এঁকে নিচ্ছি, আমরা ধরছি যে বিন্দুটা হচ্ছে 4, k, অর্থাৎ এইখানে। তাহলে আমরা কিন্তু এতটুকু গিয়েছি 4 এবং এতটুকু উঠেছি k পরিমাণ। তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কিন্তু k। তাহলে এক্স অক্ষ আর এর দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি k। এরপর এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে রুট ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 4 - -5। তাহলে কিন্তু আসে 4 - +5 হোল স্কোয়ার। এরপর প্লাস কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ k -7 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো প্রশ্ন অনুযায়ী এই দুটো দূরত্ব হবে সমান। আচ্ছা, এরপর এই রুটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় k স্কোয়ার। তাহলে এখানে থাকে 4 + 5 অর্থাৎ 9, 9কে স্কোয়ার করলে হয় 81 প্লাস, বুঝতে পারতেছো এখানে a + b হোল স্কোয়ারের সূত্র হবে, সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 7 × 14k প্লাস b স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার, তাহলে আসে 49। এরপর আমরা দুই পাশ থেকে k স্কোয়ার কেটে দিতে পারি। তারপর আমরা যদি এখানে 81 আর 49 যোগ করি তাহলে 81 আর 9 90, 90 আর 40 130। আচ্ছা, তাহলে আমাদের আসতেছে এপাশে কিন্তু প্লাস 130 হয়, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে -130 ইকুয়াল টু এখানে থাকে শুধুমাত্র 14k। তো আমাদের যেহেতু k দরকার তাহলে 14 গুণ আকারে আছে, এপাশে পাঠালে হবে ভাগ। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 65 দুগুণে 130 অর্থাৎ -65 আর 7 দুগুণে 14, তাহলে এখানে বসবে 7। তাহলে আমাদের k এর মান হচ্ছে এইটা, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। এবার আমরা 15 নম্বর এমসিকিউটি সলভ করব। প্রশ্নে বলেছে cos -4380 ডিগ্রি এর মান কত? তো এই এমসিকিউটা আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। চলো দেখে নেওয়া যাক কিভাবে করব। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু ডিগ্রিতে আছে আমাদের মোটটাকে অবশ্যই ডিগ্রিতে থাকতে হবে, অর্থাৎ এখানে ডি লেখা থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা এখানে cos লিখব, তারপর -4380, এটা লেখার পর সমান সমান দিলেই কিন্তু আমাদের মানটা চলে এসেছে হাফ, তাহলে আমাদের উত্তর হবে সি। আর এখানে একটা বেসিক জিনিস যেটা আমাদের সবারই জানা উচিত, আমরা অবশ্যই এটা জানি যে কজের ভিতরে যেহেতু মাইনাস রয়েছে, তো কজ এবং সেকের বেলায় মাইনাস থাকা যে কথা না থাকা কিন্তু একই কথা, অর্থাৎ এইটা আর আমরা যদি মাইনাস না দেই তাহলে প্লাস দিয়ে লিখি তাহলে এইটার মান যা এটার মানও কিন্তু একই আসে। আমরা যদি এখান থেকে দেখে নেই, যদি মাইনাসটাকে বাদ দেই তাহলেও কিন্তু এর মানটা হাফই আসে, আগেরটাও হাফ ছিল এটাও হাফ। আচ্ছা, তো আমাদের এটার উত্তর ছিল সি। আশা করি বুঝতে পেরেছো।
16 নম্বর এমসিকিউতে 3টা ভেক্টর দেওয়া রয়েছে। বলা হয়েছে যে এই 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্ত কি। তো এই 3টা ভেক্টর একই সমতলে অবস্থান তখনই করবে যখন এদের আয়তন 0 হবে। এখন 3টে ভেক্টর দ্বারা আয়তন বের করার সূত্র হচ্ছে যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণফল এবং তার সাথে অপর একটি ডট গুণফল। অর্থাৎ আমরা বলতে পারি এ ক্রস বি, এখানে যে কোনো 2টার ক্রস গুণফল নিলেই হবে, তার সাথে অপর ভেক্টরটির ডট গুণফল করতে হবে। এটাই হচ্ছে আয়তনের সূত্র। তো একই সমতলে অবস্থান করার শর্ত হলো এই আয়তনের মানটা হতে হবে 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত, যেটা নাম্বার অপশনে রয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। যদি অপশনে এরকম থাকতো যে এ ক্রস সি ডট বি ভেক্টর, তাহলেও কিন্তু হতো। অর্থাৎ আমাদের যে কোনো 2টা ভেক্টরের ক্রস গুণ করতে হবে এবং তার সাথে অবশিষ্ট ভেক্টরটার ডট গুণ করতে হবে। সেই মানটা যদি 0 হয় তাহলেই 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। 17 নম্বর এমসিকিউতে আমাদের একটি বক্ররেখা সমীকরণ দেওয়া আছে এবং বলেছে যে 2,1 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ বের করো। তো এটা আমরা 2 নিয়মে করতে পারি, অন্তরীকরণ দিয়েও করতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি যে আমরা জানি যে স্পর্শকের সমীকরণ বের করতে হলে এক্স স্কোয়ারের জায়গায় লিখতে হয় এক্স ইন্টু x1 এবং ওয়াই স্কোয়ারের জায়গায় লিখতে হয় ওয়াই ইন্টু y1। তো এখানে x1 y1 বলতে কি বোঝাচ্ছে, আমাদেরকে যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে সেই বিন্দুটাই হচ্ছে x1, y1। আচ্ছা, একইভাবে যদি কোথাও থাকে শুধু x, তাহলে শুধু x এর জায়গায় আমরা লিখব x প্লাস x1 ডিভাইডেড বাই 2। যদি কোথাও শুধু y থাকে তাহলে সেখানে লিখব y প্লাস y1 ডিভাইডেড বাই 2। তো এটা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এজন্যই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারতেছি। যদি এটা ত্রিঘাত হতো তাহলে কিন্তু এভাবে করতে পারতাম না, তখন অন্তরীকরণ দিয়েই করতে হতো। আচ্ছা, তো এবার ফার্স্টে যেহেতু আছে এক্স স্কোয়ার, তাহলে এর জায়গায় আমরা লিখব এক্স ইন্টু x1, তারপর প্লাস 2 ইন্টু এখানে রয়েছে শুধু এক্স, তো শুধু এক্সের জায়গায় আমরা লিখব এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, তারপর মাইনাস 8, এখানে রয়েছে শুধু y, তাহলে লিখব y প্লাস y1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তো আমরা বুঝতে পারতেছি আমাদের এটাই হচ্ছে x1, অর্থাৎ x1 হলো 2 এবং y1 হলো 1। তাহলে x1 এর জায়গায় আমরা বসাবো 2, তাহলে এখানে আসে 2x প্লাস এখানে কিন্তু 2 এবং 2 কাটাকাটি যায়, তাহলে থাকে x প্লাস x1, আর x1 মানে হচ্ছে 2, মাইনাস এখানে 2 এবং 8 কাটলে হয় 4, তার ভিতরে হবে y প্লাস y1, আর y1 মানে কত 1 ইকুয়াল টু 0। এরপর 2x প্লাস x করলে আসে 3x, আর এখান থেকে আসে মাইনাস 4y, তারপর মাইনাস 4 একে 4, আর আগের থেকে প্লাস 2 ছিল অর্থাৎ 2 মাইনাস 4, তাহলে আসে মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তো এই উত্তরটা কিন্তু সি নাম্বার অপশনে রয়েছে, কারণ মাইনাস 2 এ পাশে গেলে তো প্লাস 2 হয়, অর্থাৎ 3x মাইনাস 4y ইকুয়াল 2 হয়, যেটা সিতে রয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 18 নম্বর এমসিকিউতে বলেছে লগ তার বেজে রয়েছে x, এখানে রয়েছে 1/8 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/2। এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। আমরা জানি এখান থেকে যদি লগটাকে উঠিয়ে দেই তাহলে x এর পাওয়ারে এই সংখ্যাটা চলে আসবে x ইনভার্স 3/2, আর এই যে 1/8 এটা এই পাশে চলে যাবে, অর্থাৎ ইকুয়াল টু 1/8। মানে আমি বলতে চাইতেছি যে x তো উপরে আসবে লগ বাদ দিলে, এবং এই সংখ্যা দুইটা এক্সচেঞ্জ হবে, অর্থাৎ x এর মাথায় চলে আসবে এইটা আর 1/8 চলে যাবে এখানে, যেটা আমরা এখানে লিখেছি। আচ্ছা, তো যেহেতু ইনভার্স রয়েছে, তো ইনভার্স থাকলে আমাদেরকে লিখতে হবে 1 ডিভাইডেড বাই x পাওয়ার 3/2। ইনভার্স থাকলেই 1 ভাগ করে এটা লিখতে হবে, ইকুয়াল টু আছে 1/8। আচ্ছা, এবার আমরা দুটোকে উল্টিয়ে দিতে পারি, তাহলে হয় x পাওয়ার 3/2 ইকুয়াল টু 8। আচ্ছা, এবার আমরা কিন্তু এটাকে সিম্পলিফাই করতে পারি, যে 3/2কে আমরা লিখতে পারি এভাবে x পাওয়ার হাফ
তার বাইরে দিলাম কিউব, তাহলে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, গুণ করলে 3/2ই আসে। একইভাবে 8কে ভেঙে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে কিন্তু দুই পাশ থেকে কিউব বাদ যায়, তাহলে থাকে x⁻½ = 2। এবার যেহেতু আমাদেরকে এক্স বের করতে হবে, তাহলে হাফকে এই পাশে পাঠাবো। হাফ বলতে কিন্তু রুট বোঝায়, আর রুট এ পাশে গেলে হবে স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে এক্সের মানটা আমরা পেয়ে যাচ্ছি 4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। চলো এবার 19 নাম্বার এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে ইন্টিগ্রেশন অফ e⁻x প্লাস আবার e⁻x dx এর মান কত? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে কিন্তু দুটো পাওয়ার যোগ আকারে রয়েছে। আমরা জানি যে যখন একই চলক গুণ আকারে থাকে তখন আমরা এদের পাওয়ারকে যোগ করে দিতাম। তো এখন আমাদেরকে এই কাজটাই উল্টাভাবে করতে হবে, যে পাওয়ার দুটো যদি যোগ আকারে থাকে তাহলে আমরা সেটাকে গুণ আকারে ভেঙে লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এভাবে, e⁻x ইন্টু এই যে এই পাওয়ার e⁻x। আশা করি বুঝতে পেরেছো, এখানে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা যোগ আকারে ছিল, এটাকেই ভেঙে গুণ আকারে লিখেছি। আচ্ছা, এবার অঙ্কটাকে সহজ করার জন্য আমরা e⁻x যেটা রয়েছে এটাকে z ধরতে পারি, অর্থাৎ এখানে লিখব e⁻x = z। তাহলে দুই পাশে x এর সাপেক্ষে যদি ddx করা হয় তাহলে কে করলে কিন্তু exই আসে, আর z কে করলে আসে dz/dx। তাহলে এবার dx ভাগ আকারে আছে, আমরা যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে গুণ হবে, অর্থাৎ ex dx = হয় dz। এবার খেয়াল করো, আমরা এই ex dx এর জায়গায় কিন্তু লিখতে পারি dz। এরপর এখানে এর জায়গায় থাকবে, আর পাওয়ারে যেই e⁻x রয়েছে সেই জায়গায় আমরা লিখতে পারি z। তাহলে আমাদের সিম্পলিফাইড রূপটা হলো এটা, ইন্টিগ্রেশন e⁻z dz। এবার এটাকে আমরা সহজে ইন্টিগ্রেট করতে পারি, e⁻z কে করলে কিন্তু e⁻z প্লাস c আসবে। এবার জাস্ট z এর জায়গায় z এর মানটা বসিয়ে দিলেই হবে। তো z এর মানটা ছিল e⁻x, আর এখানে বসবে প্লাস c। তো এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আমরা 20 নাম্বার এমসিকিউতে চলে এসেছি। 20 নাম্বার এমসিকিউতে এসেছে অন্তরীকরণের লিমিট থেকে। প্রশ্নে বলেছে লিমিট x টেন্স টু ইনফিনিটি √(x² + 2 / 3x - 6 এর মান কত? তো যখন এই লিমিট x টেন্স টু ইনফিনিটি দেওয়া থাকে তখন আমরা লব এবং হরকে x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করে দিতাম। তো একটু যদি খেয়াল করো, x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 নয় 1ই, কারণ এখানে যদিও x² রয়েছে এটাকে রুট করলে কিন্তু x এর পাওয়ারটা 1ই আসে। তাহলে আমাদের সর্বোচ্চ পাওয়ার যেহেতু x, তাহলে আমরা উপরে এবং নিচে x দ্বারা ভাগ করব, অর্থাৎ √(x² + 2 এটাকে ভাগ করব x দিয়ে, একইভাবে 3x - 6 এটাকেও ভাগ করব x দিয়ে। তারপর লিমিট x টেন্স টু ইনফিনিটি, আমরা যদি এই এক্সটাকে রুটের ভিতরে ঢোকাতে চাই তাহলে কিন্তু x² লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে এভাবে x² + 2। এই এক্সটাকে ভিতরে ঢোকালে এটা কিন্তু স্কোয়ার আকারে লিখতে হবে, কারণ যেন ব্যাক ক্যালকুলেশন করলে এটা ঠিক থাকে। এখন x² রুট করলে কিন্তু x আসে, অর্থাৎ লাইন ঠিক আছে। আচ্ছা, নিচে আমাদের কি করতে হবে, x দ্বারা ভাগ করে দিতে হবে সবাইকে। তাহলে 3x/x 3x / x - 6/x। তাহলে বুঝতে পারতেছি আমাদের নিচের লাইনটা হচ্ছে, নিচে থাকবে x কাটাকাটি গিয়ে 3 থাকবে -6/x থাকবে। উপরেও যদি আমরা একইভাবে ভাগ করে দেই তাহলে x² ভাগ x² করলে আসে আমাদের 1 প্লাস 2/x² থাকবে। তো এর ফলে কিন্তু আমরা প্রত্যেকটা xকে 1/x আকারে নিয়ে এসেছি। এতে লাভ কি হলো, এবার আমরা লিমিটটা বসিয়ে দিতে পারবো। তো লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে হবে 2/∞। আমরা জানি যে 1/0 এটাকে আমরা লিখে থাকি ইনফিনিটি। তাহলে যদি 0 আর ইনফিনিটি এক্সচেঞ্জ করি তাহলে 1/∞ = হয় 0।
তো এখানে যেহেতু 1/∞ অথবা 2/∞ এসেছে, এর জায়গায় আমরা লিখতে পারবো 0, তাহলে আসে √1 প্লাস 0। একইভাবে নিচে 3 মাইনাস 6/∞, সামথিং বাই ইনফিনিটি হলেই আমরা সেখানে লিখতে পারি 0। তাহলে বুঝতেই পারতেছো 1কে রুট করলে থাকে 1 এবং নিচে থাকে 3, অর্থাৎ আমাদের এই লিমিটটির মান হচ্ছে 1/3, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। চলো এবার 21 নাম্বার এমসিকিউটা সলভ করা যাক। এই এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলেছে 5y² প্লাস 2x ইকুয়াল 0 পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কোনটি হবে? তো যেহেতু এখানে y² রয়েছে, তো আমরা বুঝতেই পারতেছি এই সমীকরণটা হবে y² ইকুয়াল 4ax। তো আমরা এই আদর্শ আকারে নিয়ে যাব। তাহলে আমাদেরকে লিখতে হবে 5y² প্লাস 2x, এপাশে গেলে হবে -2x, এরপরে y² সহগ বানাতে হবে 1, এজন্য আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে হচ্ছে y² ইকুয়াল টু -2/5 ইন্টু এক্স। তাহলে কম্পেয়ার করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 4a এর জায়গায় রয়েছে 2/5, বা আমরা বলতে পারি -2/5। দেখো পরাবৃত্তের সমীকরণ কিন্তু এরকম দুটো হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে মাইনাস সমীকরণের ভিতরে থাকলো, তাহলে 4a ইকুয়াল কিন্তু 2/5। তাহলে এখান থেকে a ইকুয়াল আসে 4 গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে যাবে। তাহলে 5 ইন্টু 4, তাহলে এখান থেকে কাটাকাটি করলে নিচে 2 থাকে, অর্থাৎ 1/10। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম 1/10। আচ্ছা, তো দ্বিকাক্ষের সমীকরণ বের করতে হলে যদি আমাদের সূত্র মুখস্থ থাকে তাহলে ভালো, মুখস্থ না থাকলেও কিন্তু আমরা এগুলো চিত্রের মাধ্যমেই করতে পারি। তো এই সমীকরণটা হচ্ছে y² ইকুয়াল -4ax। আচ্ছা, তো যেহেতু এখানে x⁻1 অর্থাৎ এক্সটা একঘাতি, আমরা জানি যে যেটার পাওয়ার 1 হয় পরাবৃত্তটা সেই অক্ষের দিকে হা করে থাকে। তো এখন এক্স অক্ষ কিন্তু এদিকেও আছে এদিকেও আছে, তো পরাবৃত্ত কি এরকম হবে নাকি এদিকে হবে? তো যেহেতু মাইনাস রয়েছে, তো এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকবে, অর্থাৎ আমাদের পরাবৃত্ত হবে এইটা। মাইনাস দিয়ে আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে যে পরাবৃত্ত হবে এক্স অক্ষের নেগেটিভ দিকে। আচ্ছা, তো এরপর যেহেতু পরাবৃত্ত এদিকে, পরাবৃত্তের এদিকে ঠিক অপোজিট পাশেই হবে আমাদের দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। তাহলে আমাদের দ্বিকাক্ষ রেখা হবে এইটা। আমরা জানি যে পরাবৃত্তের এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব যেমন a, একইভাবে শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের দূরত্ব কিন্তু a। আচ্ছা, আর এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু মূল বিন্দু, কেননা পরাবৃত্তের যে ক্ষেত্রে আদর্শ সমীকরণ ছিল এরকম যে নিচে লিখছি y - বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4ax - আলফা, অর্থাৎ x এবং y এর সাথে যদি কিছু যোগ বিয়োগ আকারে থাকতো, তখন আমরা এই আলফা কমা বিটা এটাকে বলতে পারতাম শীর্ষবিন্দু, যেগুলো এখানে নেই। তো এখানে বুঝতে পারতেছি আমাদের শীর্ষ হবে 0। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা। তো এই রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল যে কোনো রেখাকে আমরা প্রকাশ করি এভাবে x = a। তাহলে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ হবে x = a। আচ্ছা, তো এবার আমাদের এই প্রশ্ন অনুযায়ী এর মানটা হচ্ছে 1/10। তাহলে আমরা যদি এখন 10 ভাগ আছে এপাশে গেলে হবে গুণ, তাহলে 10x = 1, এরপর +1 এপাশে গেলে হবে -1, অর্থাৎ 10x - 1 = 0। এটাই হচ্ছে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। আমরা 22 নম্বর এমসিকিউতে চলে এসেছি এবং এটা কিন্তু খুবই সহজ একটা এমসিকিউ। প্রশ্নে বলেছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা ইকুয়াল 3 এবং শর্ত দেওয়া আছে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে থিটা কত হবে? তো আমরা কিন্তু অপশন দেখে বুঝতে পারতেছি যে প্রথম 3টা অপশন কিন্তু হবে না, এগুলো হবে না, কারণ প্রশ্নে বলা আছে থিটা এর মান 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ 0 গ্রহণযোগ্য নয়, এবং 90 থেকে ছোট হবে, তাহলে কি 90ও হবে না 180ও হবে না। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে আমরা সিম্পলি অপশন চেক করেই বলতে পারি। আমরা প্রশ্নের মধ্যে থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেব,
তাহলে 2 ইন্টু cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। তো 1/√2কে স্কোয়ার করলে আসে হাফ, প্লাস 2√2 ইন্টু এখানে যদি আমরা বসাই 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে কিন্তু দেখো √2 কাটাকাটি যায়, থাকে 2 একে 2। একইভাবে এখানে 2 আর 2 কাটাকাটি যায়, থাকে শুধু 1 আর মাঝখানে প্লাস। তো 1 + 2 করলে কিন্তু 3 আসে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, মানে সিদ্ধ করতেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 45 ডিগ্রি, অর্থাৎ ডি। 23 নম্বর প্রশ্নে বলেছে কোনো সমবাহু ত্রিভুজের একই শীর্ষবিন্দুতে দুই বাহু বরাবর পি ও 2p মানের দুটি বল ক্রিয়া করে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমাদের সমবাহু ত্রিভুজটা এরকম। আচ্ছা, আর শীর্ষবিন্দুটাকে ধরে নিচ্ছি এটা। তাহলে এটার যে দুই বাহু রয়েছে, এই বাহু এবং এই বাহু, এই দুই বাহু বরাবর একটা বাহু বরাবর কাজ করছে আমাদের পি বল, আর একটা বাহু বরাবর কাজ করছে আমাদের 2p বল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণও সমান হয় এবং প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি করে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণও পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে বলেছে বল দুটির লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো লব্ধির মান অর্থাৎ আর বের করার সূত্র ছিল √p² প্লাস q²। তো কিউ বলতে এখানে দ্বিতীয় বলটা বোঝাচ্ছে, যেটা হচ্ছে 2p। তো আমরা একবারে এটাকে স্কোয়ার করে দিব, তাহলে হয় 4p² প্লাস ছিল 2p ইন্টু কিউ মানে হচ্ছে দ্বিতীয় বলটা অর্থাৎ 2p, ইন্টু ছিল cos আলফা বা cos থিটা যাই বলি। তো এখানে এটা ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা হলো 60 ডিগ্রি। তো এরপর এখানে যদি আমরা যোগ করি, তাহলে p² প্লাস 4p² করলে আসে 5p² প্লাস আমরা জানি যে cos 60 ডিগ্রি এর মান হচ্ছে কিন্তু হাফ। তাহলে হাফ এবং 2 কাটাকাটি যায়, থাকে 2p²। অর্থাৎ এখান থেকে যোগ করলে আসে √7p²। তাহলে p² এবং রুট কাটাকাটি যায়, তাহলে পিটা রুট মুক্ত হয়ে যায়। তো রুটের ভিতরে থাকে √7 আর পি বের হয়ে যায়। তাহলে আমাদের লব্ধির মানটা হচ্ছে √7p। এতটুকু করেই কিন্তু আমরা বলে দিতে পারি উত্তর হবে বি, কারণ বাকিগুলোর লব্ধি কিন্তু √7p নেই। তারপর আমরা সেফটির জন্য কোণটাও বের করছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের লব্ধি যে কোণটা সেটা হবে পি এর সাথে। আচ্ছা, তো এটাকে আমরা ধরছি থিটা। এবার এই থিটা বের করার সূত্র ছিল যে tan থিটা ইকুয়াল, আমরা যার সাথে থিটা ধরতাম সেটাকে নিচে একা লিখতে হতো। তো এখানে যেহেতু পি এর সাথে আমরা থিটা ধরেছি, তার জন্য আমাদেরকে পি নিচে একা লিখতে হবে। এরপর বাকিটা অর্থাৎ বাকি রয়েছে কি 2p এর সাথে লিখবো sin 60 ইন্টু প্লাস এখানে লিখবো বাকিটাই অর্থাৎ 2p, তার সাথে লিখবো কি এবার cos 60 কেন, কারণ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি। আচ্ছা, তো এরপর 2p ইন্টু সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের √3/2। নিচে রয়েছে আমাদের p প্লাস 2p ইন্টু cos 60। আমরা জানি যে cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা বসিয়ে দিব হাফ। তাহলে দেখতে পারতেছ আমাদের এখানে এই টু কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে √3p। এরপর নিচে আমাদের এই 2 এবং এই 2 কাটাকাটি যায়, তাহলে হয় p প্লাস p অর্থাৎ 2p। তাহলে কিন্তু এবার পিও কাটাকাটি যায়, থাকে শুধু √3/2। এবার আমাদের এখানে ছিল tan থিটা, আমরা যদি টেনটাকে অপোজিট পাশে পাঠিয়ে দেই, তাহলে থিটা ইকুয়াল হয় tan অপোজিট পাশে গেলে হবে tan ইনভার্স, আর এখানে ছিল √3/2, তাহলে থিটা হবে √3/2। এটাই হচ্ছে আমাদের দিক, যেটা কিন্তু মিলেছে বি এর সাথে। অর্থাৎ লব্ধি হলো √7p এবং তাদের দিকটা হলো tan ইনভার্স √3/2। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। 24 নম্বর এমসিকিউটা এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। চলো এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে সাইন ইনভার্স x/√x² প্লাস a² প্লাস কজ ইনভার্স a/√x² প্লাস a² এর মান কত।
আচ্ছা, তো এগুলোকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। তো বুঝতেই পারতেছো সাইন ইনভার্সকে যখন আমরা টেন ইনভার্সে কনভার্ট করব তখন আমাদেরকে এখানে চিত্র এঁকে নিতে হবে। তো আমরা জানি যে সাইন থিটা এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে বসবে লম্ব, এখানে বসবে অতিভুজ। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা ভূমির মানটা দেখে বলে দিতে পারি, সেটা হবে এ, কারণ অতিভুজের সূত্র কিন্তু রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক্সকে যেহেতু অলরেডি লম্ব বলেছি তাহলে এটাই কিন্তু আমাদের ভূমি, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের ভূমি হচ্ছে এ। তো এটাকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করি তাহলে হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স বাই এ। যখন সাইন ইনভার্সে ছিল তখন ছিল লম্ব বাই অতিভুজ, টেন ইনভার্সে আসার পর হয়েছে লম্ব বাই ভূমি। এরপর প্লাস, একটু খেয়াল করলে দেখতে পারবে যে এক্ষেত্রেও কিন্তু চিত্রটা একই থাকে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কজ ইনভার্সের ক্ষেত্রেও চিত্র কিন্তু এটাই, ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকেও যদি আমরা টেন ইনভার্সে রূপান্তর করি তাহলে হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ আবারও এক্স বাই এ। তাহলে টেন ইনভার্স এক্স বাই এ প্লাস টেন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ বলতে পারি দুইটা টেন ইনভার্স এক্স বাই এ। তো এই উত্তরটা আমাদের রয়েছে সি নাম্বারে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এই এমসিকিউটা এসেছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে। প্রশ্নে বলেছে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে আমাদের 7a এর ডিটারমিনেন্টের মান বের করতে হবে। তো চলো আমরা প্রথমেই 7a বের করে ফেলি। তো আমরা যেহেতু এখানে 7a লিখেছি এবং এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করতে গেলে কিন্তু প্রত্যেকটা উপাদানের সাথেই গুণ করতে হয়। তাহলে 7a এই মানটা হবে 3 × 7 = 21। এরপর এখানে প্রত্যেকটাকে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে -7, 7 নং 63, 0কে গুণ করলে 0ই থাকে, 7 × 2 = 14, 6 × 7 = 42, 0 0, 5 × 7 হয় 35। তো আমাদেরকে এবার এর ডিটারমিনেন্টের মানটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখবে আমাদের কিন্তু প্রথম কলাম বরাবর দুটো 0 রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু চাইলে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করতে পারি, তাহলে সহজেই অঙ্কটা হয়ে যায়। তো প্রথম কলাম বরাবর বিস্তৃতি করলে আমরা ফার্স্টে নিব 21। তো 21 নিলে আমাদের এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে হয় 14 × 35, 14 × 35 মাইনাস 42 × 0, অর্থাৎ 0। এরপর বাকিগুলো কিন্তু আমাদের নেওয়ার দরকার নেই, কারণ বাকিগুলো 0। আচ্ছা, তো এইবার যদি আমরা 21 × 14 × 35 এই তিনটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 10,290। এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের মান, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। এরই মাধ্যমে আমরা 16-17 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথের সবগুলো এমসিকিউ সলভ করে ফেললাম। তো আজকের এমসিকিউগুলো যদি কেউ কোনো এমসিকিউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। সবাইকে ধন্যবাদ।